খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ডোরিনা ক্রসিং এর নাম রাখা হোক অভয়া ক্রসিং, মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসকদের। ফের ডিসেম্বর আতঙ্ক, সংসদের সামনে গায়ে আগুন ধরালেন আগন্তুক। শীতকালীন অধিবেশনে সমন্বয়ের অভাব ছিল, শরিকদের কাছে ভুল স্বীকার বিজেপির। সিংহের মুখে রক্ত লাগলে তো সিংহ কামড়ে খাবেই, প্রমোটার মারধরের ঘটনায় বিস্ফোরক সব্যসাচী দত্ত। 7 বার পাকিস্তান গিয়েছে ক্যানিং থেকে ধৃত জঙ্গি। করাচিতে হয়েছে আইইডি তৈরির প্রশিক্ষণ। বাংলাদেশি জঙ্গিদের নিশানায় শুভেন্দু, রাজ্যকে সতর্ক বার্তা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। ঠান্ডা কি আর পড়বে না? 7 জেলায় বৃষ্টির পূর্বাভাস। শীতের কাঁপুনি কবে থেকে? আবহাওয়ার বড় আপডেট। আসছি বিস্তারিত খবরে। কলকাতার ধর্মতলায় ফের অবস্থান করছেন চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে সিবিআই এবং পুলিশের তদন্ত নিয়ে আরও একবার সরব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এবার তাদের পক্ষ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠানো হলো। কলকাতার ধর্মতলায় ডোরিনা ক্রসিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গার নাম বদলে অভয়া ক্রসিং করা হোক, সেই প্রস্তাব চিঠিতে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে এই বিষয়ে আবেদন করে চিঠি দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ড নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। ঘটনা সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল, যদিও কলকাতা পুলিশ তদন্তে নেমে অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে। এখন সেই মামলার বিচার প্রক্রিয়া চলছে শিয়ালদহ আদালতে। আগস্ট মাসের ওই ঘটনার পর থেকে রাজনৈতিক মহলে তুমুল চাপানোত্তর। সল্টলেক স্বাস্থ্য ভবনের সামনে ধর্ণা এবং ধর্মতলায় দীর্ঘদিন আমরণ অনশন চালিয়েছিলেন চিকিৎসকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। এর মধ্যে গঙ্গা দিয়ে জলও অনেকটা গড়িয়ে গিয়েছে। ফের কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে ধর্মতলায় ধর্ণা মঞ্চ করছেন চিকিৎসকেরা। 20 থেকে 26 ডিসেম্বর পর্যন্ত ওই ধর্ণা চলবে। এবার সেই আবহেই মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হলো। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ফিরে আসছি পরবর্তী খবরে। সংসদের সামনে হইচই কাণ্ড। পার্লামেন্টের মূল প্রবেশদ্বারের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে ছুটে আসেন পথচারীরা। তারা এসে উদ্ধার করেন ওই ব্যক্তিকে, কিন্তু কেন তিনি এমন ঘটনা ঘটালেন তা এখনো জানা যায়নি। বস্তুত 2001 সালের 13 ডিসেম্বর 5 জঙ্গি অতর্কিতে হামলা চালিয়েছিল সংসদ ভবনের কমপ্লেক্সে। স্বরাষ্ট্র মন্ত্রকের নকল স্টিকার লাগিয়ে অ্যাম্বাসেডর গাড়িটি সংসদ ভবন চত্বরে প্রবেশ করেছিল। তৎকালীন উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্তের গাড়িতে আঘাত করেছিল তারা। সেই ঘটনার 23 বছর পর ফের 1 ডিসেম্বরেই সংসদ ভবনের সামনে এভাবে আগুন লাগানোর ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পার্লামেন্টের সামনের মূল গেটটি সর্বক্ষণই বন্ধ থাকে। হঠাৎ করেই উল্টো দিকের পার্ক থেকে এক ব্যক্তি আগুন গায়ে গড়িয়ে এসে মূল রাস্তার উপরে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ওই ব্যক্তি নিজেই নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছিলেন। হতচকিত অবস্থায় পুলিশ কর্মীরা ছুটে আসেন। স্তম্ভিত হয়ে যান সেখানে উপস্থিত মানুষজন। ছুটে আসেন তারা, যার যার কাছে যা ছিল তা দিয়েই আগুন নেভানোর চেষ্টা করেন। দ্রুত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। তার কাছ থেকেই উদ্ধার হয়েছে কাগজ। তিনি কিছু পোস্টার লিখে নিয়ে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে ঠিক কেন তিনি এমন ঘটনা ঘটালেন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, এর আগেও এই সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করা হয়েছিল। কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে পার্লামেন্টের সামনে নিজের শরীরে আগুন লাগিয়ে দিয়েছিলেন তিনি। সেই সময়ও সংসদ ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুপ্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাই। শীতকালীন অধিবেশনে এনডিএর শরিকদের মধ্যে সমন্বয়ের যথেষ্ট অভাব ছিল। বিশেষ করে এক দেশ এক ভোট বিল পেশ নিয়ে ভোটাভুটি ও আম্বেদকর ইস্যুতে অমিত শাহর মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৈরি হওয়া বিতর্কের সময় সংসদের 2 কক্ষেই ছন্নছাড়া ছিল শাসক শিবির। ফায়দা তুলেছে ইন্ডিয়া জোট।
তাই আগামী দিনে সংসদের অধিবেশন চলাকালীন এনডিএ জোটের শরিকদের আরও ঐক্যবদ্ধ থাকতে হবে বলে শরিক নেতৃত্বের কাছে আবেদন জানালেন বিজেপির সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। বুধবার নাড্ডার বাড়িতে বৈঠকে বসে এনডিএর শীর্ষ নেতৃত্ব ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জোটের মুখ্যমন্ত্রীরা। বুধবার ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্ম শতবর্ষ। এদিন সকালেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডারা। সন্ধ্যায় শরিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য নিজের বাড়িতে বৈঠক ডাকেন জেপি নাড্ডা। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাতেই দিল্লিতে পৌঁছান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এবারের শীতকালীন অধিবেশন ছিল ঘটনাবহুল। এক দেশ এক ভোট বিল পাশ হলেও তা পাঠিয়ে দেওয়া হয় যৌথ সংসদীয় কমিটিতে। সংবিধান নিয়ে আলোচনার সময় রাজ্যসভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিতর্কিত মন্তব্যের ফলে উত্তাল হয়ে ওঠে সংসদের অধিবেশন। সংসদ ভবনের মকর দ্বারের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বলে সরকার এবং বিরোধী পক্ষের সাংসদেরা। রাহুল গান্ধীর বিরুদ্ধে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ করেন বিজেপির দুই সাংসদ। বিরোধী দলনেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন শাসক দলের সাংসদেরা। কিন্তু কোনো ক্ষেত্রেই কেন্দ্রের শাসক জোটকে ঐক্যবদ্ধ হতে দেখা যায়নি, বরং বিরোধীদের তুলনায় ছিল ছন্নছাড়া। ফলে সংসদের অন্দরে গেরুয়া শিবিরের নেতৃত্বের আলগা হচ্ছে কিনা তা মনে করছে রাজনৈতিক মহলের অনেকেই। তাদের মতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন গত দুটি শাসনকালে শরিকদের ওপর ভরসা করতে হয়নি বিজেপিকে। একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল পদ্মশিবে। কিন্তু এবার পরিস্থিতি আলাদা। সংখ্যাগরিষ্ঠতা নেই বিজেপির, তাই শরিকদের ওপর নির্ভর করতেই হচ্ছে। এই ভিডিওটিতে আমরা 1000টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। তোলা না পেয়ে বাগুইহাটির প্রমোটারকে মারধরের ঘটনার 11 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু বিধাননগরের অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে এখনো ধরা যায়নি। এখনো তার হদিশই পেল না পুলিশ। এফআইআর এ 20 জনের নাম রয়েছে, তার মধ্যে মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজি খুনের চেষ্টার ধারা থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার নয়? আতঙ্কে নিগৃহীত প্রমোটার। উত্তরবঙ্গের চিলাপোতা থেকে দীঘা কাউন্সিলরের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে পুলিশ, কিন্তু খালি হাতে ফিরেছে। এবার এ নিয়ে মুখ খুললেন বিধাননগর পুর নিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তার মন্তব্য, সিংহের মুখে রক্ত লাগলে কামড়ে খাবেই। সব্যসাচী আরও বলেন, গ্রাম বাংলায় একটা চলতি কথা রয়েছে, বিয়ের প্রথম রাতেই বিড়াল মারতে হয়। প্রথম দিনই রুখে দাঁড়ানোর ছিল, তাহলে এই পরিস্থিতির সম্মুখীনই হতে হতো না। আর হতে হলেও ওর ওই টাকাটা যেত না, অন্তত ওই এপিসোডের পর ওকে টাকাটা দিতে হতো না। এখন টাকাও গেল, রক্তও গেল। সিংহের মুখে রক্ত লাগলে তো সিংহ কামড়ে খাবেই। গোটা বিষয়ে আতঙ্কিত আক্রান্ত প্রমোটার। তিনি বলেন, সব্যসাচী দত্তের কথায় তো আমার মনে হচ্ছে আমার জীবনটাও যাবে। আমি ন্যায় বিচারের দিকে তাকিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে, যদি মরতে হয় মরবো। আগে যে আইসি ছিলেন তিনি বলেছিলেন কাউন্সিলরের সঙ্গে বসে যাও, বসে ব্যাপারটা মিটিয়ে নাও। আমি কিছু করতে পারবো না, কোনো এফআইআর নিতে পারবো না। 11 দিন যে পালিয়ে থাকতে পারে সে কত বড় প্রভাবশালী। শেষ পর্যন্ত দেখুন আমাদের এই ভিডিওটি। আছে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। লস্কর-ই তৈবা হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গি সংগঠনকে লজিস্টিক সাপোর্ট দিত ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ আহমেদ মুন্সি। সে যে আইইডি বিস্ফোরক তৈরিতে অত্যন্ত প্রশিক্ষিত তা আগেই প্রকাশ্যে এসেছে। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র চালাতে সক্ষম, আল কায়দার কাছ থেকে পেয়েছে প্রশিক্ষণ। এর পাশাপাশি এবার জানা গিয়েছে যে ক্যানিং থেকে ধৃত ওই জাভেদ জঙ্গিদের প্রশিক্ষণ সেন্টার চালাতো। সেই সেন্টারের নাম তেহরিকি মুজাহিদিন। 1990 সালে পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ শেষ করে জাভেদ। পাকিস্তানের করাচিতে হয় আইইডি প্রশিক্ষণ। 2011 সালে জঙ্গি গোষ্ঠী আল ই হাদিদের নেতা শওকত শাহ খুনের ঘটনায় অভিযুক্ত এই জাভেদ মুন্সি 7 বার পাকিস্তানে গিয়েছে। এমন তথ্য ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। পাকিস্তানের করাচিতে 7 মাসের ট্রেনিং নেয় সে। এই প্রশিক্ষণ ছিল আইইডি তৈরি করার। ট্রেনিং এর পর একদম এক্সপার্ট হয়ে কাশ্মীরে ফিরে আসে জাভেদ। তার কাজ ছিল মূলত কাশ্মীরে বসে তরুণ প্রজন্মের মধ্যে জঙ্গি মতাদর্শ ঢোকানো। অন্যদিকে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গে এসে বাংলাদেশে যাওয়ার যে ছক জাভেদের ছিল সেই পরিকল্পনা করে দিয়েছিল লস্করের হ্যান্ডলাররাই।
তার কাজ ছিল বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে আগের অবস্থা ফিরিয়ে আনা, জঙ্গি কার্যকলাপ বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদের চেয়ে পদ্মাপাড়ের জঙ্গি গোষ্ঠীর নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বড়দিনের পরদিন অর্থাৎ 26শে ডিসেম্বর তার উপর হামলার আশঙ্কা করে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার ভিত্তিতে তৎপরতা বাড়িয়েছে পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, গত 16ই ডিসেম্বর গোয়েন্দা সংস্থার তরফে রাজ্যকে একটি রিপোর্ট পাঠানো হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, হারকাতুল মুজাহিদিন বাংলাদেশ ও হিজবুত তাহরির জঙ্গিদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। হামলার ছক কষে ইতিমধ্যেই 3 জঙ্গি বাংলায় ঢুকেও পড়েছে। প্রতি মুহূর্তে শুভেন্দু অধিকারীর ওপর চলছে নজরদারি। গোয়েন্দা সূত্রে খবর, জনসভা বা যাতায়াতের পথে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনিতেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পান শুভেন্দু, তাতে যাতে কোনো ফাঁক না থাকে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলা হয়েছে। গত কয়েক মাস ধরেই বাংলাদেশের পরিস্থিতি উত্তাল। মৌলবাদীদের অত্যাচার বাড়ছে। একাধিকবার হিন্দু নির্যাতন নিয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা। সেই কারণেই এই হামলার ছক। তবে এভাবে তাকে ভয় দেখানো যাবে না। শুভেন্দু অধিকারী হিন্দুদের জন্য লড়াই করবেন। বড়দিনে সেভাবে নেই শীতের আমেজ। তবে কি বাংলায় এবার শীতের দেখা নেই? বুধবার বিকেলে আবহাওয়ার আপডেট দিলেন সৌরীশ বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, কলকাতা সহ উপকূল সংলগ্ন 7 জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এর পাহাড়ি এলাকাতেও বৃষ্টি। আগামী 24 ঘন্টার পূর্বাভাস। 28 তারিখ শনিবার উইকেন্ডে ফের বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে মেঘলা আকাশ, হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনাতেও। এছাড়াও শনিবার বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। দার্জিলিংয়ে বড়দিনে হালকা বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে শনিবার এবং রবিবার হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাত। পশ্চিমী ঝঞ্ঝার পরোক্ষ প্রভাবে বৃষ্টি ও তুষারপাত। বড়দিনে তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে। আগামী 2 থেকে 3 দিন তাপমাত্রা সামান্য করে কমবে, 2 থেকে 3 ডিগ্রি। পরবর্তী দুদিনে তাপমাত্রা ফের বাড়বে। উইকেন্ডের দুদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আগামী সপ্তাহের সোমবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনা। বছর শেষে এবং বর্ষবরণে জমিয়ে শীতের সম্ভাবনা। খবর শেষ হলো। ধন্যবাদ।